সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে গ্রিন টিভির বিশেষ আয়োজন মুক্ত বাজারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। শুল্ক নিয়ে চলমান বৈশ্বিক অস্থিরতায় ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তেমনি বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির কী হবে, শুল্ক বাতিল হলেও অন্য শর্তগুলো বহাল থাকবে কিনা, এমন নানা প্রশ্ন সামনে আসছে। এই রায় কেবল আমেরিকার অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর উপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতির উত্থান পতন। অনেক দেশের মতো বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ ট্রাম্পের এই শুল্ক নীতি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে হঠাৎই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্টের বহুল আলোচিত ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী এবং আইনিভাবে অবৈধ বলে ঘোষণা করেছেন প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ। ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতায় বসার পর থেকেই মার্কিন পাল্টা শুল্ক নিয়ে টালমাটাল গোটা বিশ্ব। বাংলাদেশে তৈরি পোশাক খাতের কয়েক হাজার কোটি টাকার ভাগ্যের চাবিকাঠিও এখানে। নানা আলোচনা আর দর কষাকষির পর কদিন আগেই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। যদিও চুক্তি স্বাক্ষর ঘিরে বছর জুড়ে অস্থিরতা চলছিল, সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আবারও এক নতুন মোড় নিয়েছে পুরো বিষয়টি। বাংলাদেশ কি এই রায়ে লাভবান হবে, নাকি ট্রাম্পের প্ল্যান বি আমাদের আরও বড় সংকটে ফেলবে? আদালতের রায়ের কয়েক ঘন্টার মধ্যে অন্য আইনে নতুন করে 10% শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। তাতে বাংলাদেশের 19% শুল্ক কমে 10% হচ্ছে। দেশটি যে আইনে ট্রাম্প নতুন শুল্কের সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আপাতত শুল্ক কমার বিষয়টি ছাড়া বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে তেমন স্বস্তির বার্তা নেই। ট্রেড অ্যাক্ট 1974-এর ধারা 122 ব্যবহার করে 150 দিনের জন্য 10% শুল্ক আরোপের যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন, সেটি একটি দেশের অভ্যন্তরীণ পরিবেশ যাচাই করে 50% পর্যন্ত বাড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। 2025 সালের শুরুতে ট্রাম্প ঘোষণা করেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমেরিকায় পণ্য ঢুকলে তার উপর 10 থেকে 20% পর্যন্ত অতিরিক্ত শুল্ক দিতে হবে। বাংলাদেশের জন্য এটি ছিল বিনা মেঘে বজ্রপাত। ভিয়েতনাম বা ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমমূল্য কম হলেও মার্কিন শুল্কের কারণে বাংলাদেশি পোশাকের দাম আমেরিকায় আকাশচুম্বী হয়ে যায়। ফলে ওয়ালমার্ট, গ্যাপ বা H&M এর মতো বড় বড় ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়ার হুমকি দেয়। 2025 সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যেটা বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছিল। বাংলাদেশ পরে 35% শুল্কের আওতায়। শেষ পর্যন্ত দর কষাকষি শেষে উভয় পক্ষ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে, যার ফলে বাংলাদেশের উপর মার্কিন পাল্টা শুল্ক দাঁড়ায় 19%। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুল্ক নিয়ে সম্প্রতি যে রায় দিয়েছে, সেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা IEPPA ব্যবহার করে শুল্ক বসিয়েছিলেন, সেটি জাতীয় নিরাপত্তার অজুহাতে হলেও আসলে ছিল অর্থনৈতিক জবরদস্তি। এই রায়ের ফলে এতদিন ধরে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের উপর ট্রাম্প প্রশাসন যে পাল্টা শুল্ক আরোপের চুক্তি করেছিল, সেটি আর কার্যকর থাকছে না। তবে পিছু হটেননি ট্রাম্প। আদালতের রায়ের কয়েক ঘন্টার মাথায় তিনি অন্য একটি আইনে নতুন করে 10% শুল্ক ঘোষণা করেছেন। যুক্তরাজ্য, ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি সম্পন্ন দেশগুলোকে এখন থেকে তাদের পূর্বে আলোচনা করা শুল্ক হারের পরিবর্তে ধারা 122-এর অধীনে বিশ্বব্যাপী 10% শুল্কের সম্মুখীন হতে হবে। সুপ্রিম কোর্টের এমন রায় নিয়ে ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রায় প্রকাশের কয়েক ঘন্টা পর নতুন করে 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই পথে পরবর্তী পদক্ষেপ নেয়ার এখতিয়ার প্রেসিডেন্টের হাতে রয়েছে। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। দুই দেশের $800 কোটি বাণিজ্য, বাংলাদেশের রপ্তানি বেশি, আমদানি কম। পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে বাণিজ্য ঘাটতির এই বিষয়টিকে বড় করে সামনে এনেছিল ট্রাম্প প্রশাসন। একটি চুক্তিতে পৌঁছাতে বাংলাদেশেরও যুক্তরাষ্ট্র থেকে বিমান, কৃষিপণ্য সহ নানা পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছিল।
অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের আগ মুহূর্তে যে চুক্তিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়েছে সেটিতে সামগ্রিকভাবে বাংলাদেশের চেয়ে আমেরিকা বেশি লাভবান হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারবে কি পারবে না এই বিষয়গুলোই চাপিয়ে দেওয়া হয়েছে। 20% থেকে 15% শুল্ক কমানোর পর উৎপাদন পণ্যের উপর 2% মূল্য ছাড় দাবি করছেন মার্কিন ক্রেতারা। মাত্র 5 মাসের জন্য ঘোষিত 15% শুল্ক কি থাকবে, বাতিল হবে নাকি আরও বাড়বে? এই প্রশ্নের উত্তর না মেলায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা অর্ডার স্থগিত রাখছে বলে জানাচ্ছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। ফলে দেশের পোশাক রপ্তানি প্রবাহে তৈরি হয়েছে দৃশ্যমান ধীরগতি। নতুন অর্ডার স্থগিত থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আরোপিত 15% শুল্ক বিদ্যমান চালানের ক্ষেত্রেও নতুন করে দর কষাকষির জন্ম দিয়েছে। 20% থেকে 15% শুল্ক কমানোর পর ইতিমধ্যে উৎপাদন বা প্রক্রিয়াধীন পণ্যের ওপর 2% মূল্য ছাড় দাবি করেছেন কয়েকজন মার্কিন ক্রেতা। দ্রুত পরিবর্তিত বাণিজ্য নীতির কারণে মার্কিন ক্রেতারা বর্তমানে পর্যবেক্ষণ অবস্থানে রয়েছেন। ক্রেতাদের সিদ্ধান্ত গ্রহণে স্পষ্ট দ্বিধা দেখা যাচ্ছে এবং দীর্ঘমেয়াদী নীতিগত স্পষ্টতা ছাড়া অর্ডারের প্রবাহ স্বাভাবিক হবে না। যুক্তরাষ্ট্র সরকার নতুন করে যে ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছে তা পরবর্তী 150 দিন বা 5 মাসের জন্য। ইতিমধ্যে আমাদের যেসব অর্ডার নেওয়া হয়েছে তা আগামী জুন পর্যন্ত। কিন্তু 5 মাস পর নতুন ট্যারিফ থাকবে কিনা তা নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে। বছরে যার $200 মিলিয়ন বেশি রপ্তানির 20%-এর গন্তব্য যুক্তরাষ্ট্রের বাজার। অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি থেমে থেমে এই পরিবর্তন ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থায় আইনি দোলাচল পরিস্থিতিকে জটিল করছে। একদিকে আমেরিকার সুপ্রিম কোর্ট রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল করছে, অন্যদিকে ট্রাম্প অন্য আইনের বলে নতুন ট্যারিফ দিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় 20% যায়। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ও টেক্সাইয়ের তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক পণ্যে আমদানি দাঁড়িয়েছে $8.18 বিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের মোট বৈশ্বিক পোশাক আমদানির 11%। আগের শুল্ক কাঠামোয় বাংলাদেশের চেয়ে চীন ও ভারতের ট্যারিফ রেট বেশি ছিল, ফলে চীনের কিছু অর্ডার বাংলাদেশে আসার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু একই হারে ট্যারিফ হলে বাংলাদেশে আর সে সুযোগ পাবে না। ওডেক্সার তথ্য বলছে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি কমেছিল 34%। একই সময়ে বাংলাদেশে বেড়েছিল 12%। রপ্তানিকারকদের মতে সমান শুল্ক ব্যবস্থা চালু হলে প্রতিযোগিতা তীব্র হয়ে এই প্রবণতা উল্টে যেতে পারে। শুল্ক 20% থেকে 15%-এ নেমে আসার পরপরই বিদ্যমান অর্ডার নিয়ে ক্রেতাদের পক্ষ থেকে পুনরায় দর কষাকষির চেষ্টা শুরু হয়েছে। তবে রপ্তানিকারকদের দাবি 5% পয়েন্ট শুল্ক হ্রাসের পুরো সুবিধা রিটেইলাররা এককভাবে নিতে পারেন না। উচ্চ শুল্কের সময় অর্ডার ধরে রাখতে প্রস্তুতকারকরা আগেই মূল্য কমিয়েছেন, তাই শুল্ক কমার সুবিধার অংশীদার হওয়ার অধিকার তাদেরও রয়েছে। ওয়াশিংটনের নীতিগত অনিশ্চয়তা এবং বৃহত্তম রপ্তানি বাজারের মূল্যচাপের মধ্যে আটকে রয়েছে বাংলাদেশের পোশাক খাত, এমন এক স্পষ্টতার অপেক্ষায় যা শীঘ্রই নাও আসতে পারে। চলতি অর্থ বছরে $538 কোটি কিনল কেন্দ্রীয় ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতেই বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনছে।
বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে 5.38 বিলিয়নের ডলার কিনেছে। দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতেই বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে কিনেছে 4.52 বিলিয়ন ডলার। 122 টাকা 30 পয়সা কাট অফ রেটে 8টি বাণিজ্যিক ব্যাংকের থেকে 123 মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে চলতি ফেব্রুয়ারিতে কেনা হলো মোট 1.45 বিলিয়ন ডলার। মূলত ব্যাংকিং চ্যানেলের রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ডলার সরবরাহ বেশি রয়েছে। এজন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। ব্যাংকগুলো ডলার বিক্রি করতে আগ্রহী, আর বাংলাদেশ ব্যাংক কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে ডলার কেনার মাধ্যমে রিজার্ভের পরিমাণ বাড়ানো হচ্ছে। এর নেপথ্যে কাজ করছে ব্যাংকিং চ্যানেলের রেমিট্যান্স বা প্রবাসী আয়ের বড় প্রবৃদ্ধি। 2026 সালের প্রথম মাসে দেশে রেমিট্যান্স এসেছে 317 কোটি ডলার। এটি 2025 সালের একই মাসের চেয়ে 45.41% বেশি। আগের বছর জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল 218 কোটি ডলার। এর আগে 2025 সালের মার্চ মাসে প্রবাসীরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠান 329 কোটি ডলার, আর একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ 322 কোটি ডলার রেমিট্যান্স পায় দেশ। মূলত রপ্তানিকারকদের সমর্থন ও রেমিট্যান্স প্রবাহ বজায় রাখার জন্য ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দরপতন রোধে এই কৌশল অবলম্বন করা হচ্ছে। চলতি অর্থবছরে জুলাই থেকে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনার মাধ্যমে ডলারের দরের সমপরিমাণ টাকাও ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করেছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে। সে পর্যন্ত গ্রিন টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্ত বাজারে। প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের সহজলভ্যতা, কাঁচামালের চড়া দাম এবং পুঁজির অভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প চরম অস্তিত্ব সংকটে। এক সময়ের লাভজনক এই পেশা ছেড়ে অনেকেই এখন জীবিকার তাগিদে ভিন্ন পেশায় চলে যাচ্ছেন। বংশ পরম্পরায় চলে আসা এই শিল্প বাঁচাতে সরকারি সহায়তা ও কুটির শিল্পের পুনরুজ্জীবন প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। রূপগঞ্জ উপজেলার মানুষ একসময় কৃষি, হাতে বোনা তাঁত এবং বাঁশ ও বেত শিল্পের উপর নির্ভরশীল ছিল। বাঁশ থেকে তৈরি নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য, বাঁশের তৈরি কুলা, ডালা, চাঙারি, টুকরি, ঝুড়ি, খাঁচাসহ নানা ধরনের নিত্য ব্যবহার্য সামগ্রীর ছিল বেশ চাহিদা। তবে সময়ের পরিক্রমায় শিল্পের জায়গা দখল করেছে সস্তা প্লাস্টিক। বাঁশের উৎপাদন কমে যাওয়া এবং বাঁশ শিল্পীদের পর্যাপ্ত মূলধন না থাকায় কমেছে উৎপাদনও। বংশ পরম্পরায় এই পেশার সাথে যুক্ত পরিবারগুলো এখন চরম দুরবস্থায় দিন কাটাচ্ছে। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে তারা এই পেশাকে ছেড়ে অন্য পেশায় ঢুকে পড়ায় ঐতিহ্যবাহী শিল্পকর্মটি রূপগঞ্জ থেকে বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উঠায়া শুকায়, আবার রোদ্দিরে শুকায়, তারপরে আবার রং করে আবার শুকায়। কুলা বানায়, চালন বানায়, ঝুড়ি বানায়, টুকরা বানায়, মানে কাজের কোনো শেষ নাই। কিন্তু আমরা যে কাজ করছি, কাজের তুলনায় যে পরিশ্রম, আমরা সেই মূল্য পাচ্ছি না। আমি কি চলতে পারি না, কামে পোষায় না, বেশি কোনো মতো চলি আর কি। টাকা পয়সা বা এইসব কমে যাওয়ার কারণে বা এটার মূল্য কমে যাওয়ার কারণে অনেকেই এইটা ছেড়ে দিতেছে, কাজটা প্রায় বিলুপ্তর পথে। বাঁশ শিল্প রূপগঞ্জের একটি অন্যতম শিল্প। সরকারি কারিগরদের প্রশিক্ষণের মাধ্যমে শিল্পটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বর্তমানে শিল্পায়নের কারণে এই শিল্পটি হারিয়ে যাচ্ছে এবং হুমকির মধ্যে আছে। তো আমরা প্রশাসনের দিক থেকে চেষ্টা করব ওনাদের পাশে যাওয়ার, ওনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কোনো প্রকার যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করব ওনাদের পাশে থাকার। রূপগঞ্জ উপজেলার প্রায় 3 শতাধিক পরিবার এখনও ধরে রেখেছে শিল্পটিকে। গ্রামীণ লোকশিল্প হিসেবে শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। রমজান ঘিরে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। কেবল হোটেল মোটেলই নয়, লোকে লোকারণ্য কিছুদিন আগের সমুদ্র সৈকতও এখন হাহাকার। আবাসিক হোটেলে বিশাল ছাড় দিলেও দেখা মিলছে না পর্যটকের।
রমজানের প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটন খাতে। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে কয়েকদিন আগেও যেখানে মানুষে গিজগিজ করত, সেসব এলাকায় এখন হাহাকার। কোথাও কোনো পর্যটক নেই, ফটোগ্রাফারদেরও নেই আগের মতো হাঁকডাক। সৈকতে অলস পড়ে আছে শত শত চেয়ার। বিচ বাইক, জেট স্কির চালকরা এখন নিজেই যেন এক একজন পর্যটক। এখন রমজান মাস, সেদিকে হচ্ছে মানুষের সংখ্যাটা একটু কম, তারপরে আমাদের লাইফগার্ড সার্ভিস যত রয়েছে। রমজান উপলক্ষে নামি দামি হোটেলে চলছে ৬০ থেকে ৭০ পর্যন্ত ছাড়, তারপরও দেখা নেই পর্যটকের। আমরা ডিসকাউন্ট দেওয়ার পরেও দেখছি যে গেস্টের আনাগোনা অনেকটাই কম। তো আমাদের যেহেতু 70% ডিসকাউন্ট চলছে, সেই সাথে অনেক ধরনের ইফতার কাম বুফে, ডিনার বুফেতে আমাদের অফার থাকছে। সো সেখানে কিন্তু আমরা ভালো গেস্টের সাড়া পাচ্ছি। কক্সবাজারের যারা লোকাল তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের ইফতার কাম বুফে ডিনারে জয়েন করছে। পর্যটন স্পটের অধিকাংশ খাবার হোটেল ও রেস্তোরাঁও রমজানের শুরু থেকে বন্ধ রয়েছে। কক্সবাজারে ঘুরতে আসা গুটি কয়েক পর্যটক জানান, জনসমাগম কম থাকায় নিরিবিলি পরিবেশে প্রকৃতি ও সাগর উপভোগ করা যাচ্ছে। অন্যান্য সময় আসলে তো মানুষের ভিড়ে তারপরে হচ্ছে যে প্রকৃতিকেও ভালো করে উপলব্ধি করা যায় না। এখন এই শুনশান নীরবতার মধ্যে সব দিক দিয়ে মিলিয়ে পরিবার নিয়ে আসছি, সবাই আনন্দ উপভোগ করছি। কক্সবাজারে একটু লোকজন কম, তো আমরা যারা কক্সে থাকি আমাদের কাছে এই সময়টাই ভালো লাগে, কারণ এত বেশি ক্রাউড থাকে যে তখন আসলে বের হওয়া যায় না। রোজা শেষে ঈদের ছুটিতে সাময়িক এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা। বাঙালি নারীর প্রধান পোশাক শাড়ি। এটি ছাড়া তাদের সৌন্দর্য যেন ফুটেই ওঠে না। যে কোনো উৎসবে, পার্বণেও তাদের প্রথম পছন্দ শাড়ি। এর মধ্যে অন্যতম হলো জামদানি, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। বাঙালি নারীর প্রিয় শাড়ি জামদানির পেছনের ইতিহাস জানবো এবার। মসলিন শাড়ির পর বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় শাড়ি জামদানি। এর বয়নে ৭০ থেকে ৮০ কাউন্টের তোলা ব্যবহার করা হয়। এ শাড়ির নামকরণ নিয়ে অনেক মত রয়েছে। কেউ মনে করেন জামদানি শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। ফার্সি ভাষায় জামা অর্থ কাপড় আর দানা অর্থ বুটি, একসঙ্গে যার অর্থ বুটিদার কাপড়। মসলিনের হাত ধরে জামদানির বেড়ে ওঠা। বাংলার মধ্যযুগে মসলিন ছিল সবচেয়ে মূল্যবান কাপড়। পরবর্তীতে বাংলায় মসলিন কাপড় বিলুপ্ত হয়ে গেলেও জামদানির পথচলা শুরু হয়। জনশ্রুতি রয়েছে, মসলিন কাপড় নিজ দেশে আমদানির পর যাতে ভারতে আর মসলিন কাপড়ের কোনো কারখানা গড়ে না ওঠে, সেই কারণে ব্রিটিশরা কাপড়টির উৎপাদনকারীদের আঙ্গুল কেটে দেন। নকশা ভেদে জামদানির বিভিন্ন নাম রয়েছে। তেরসা, জলপার, পান্নাহাজার, করলা, বলিহার, শাপলা ফুল, আঙ্গুরলতা, ময়ূর প্যাচপার, কলমিলতা, চন্দ্রপার, ঝুমকা, বুটিদার, ঝালর, ময়ূরপাখা, পুইলতা, কলকাপার, কচুপাতা, প্রজাপতি, জুইবুটি, হংসবলাকা, শবনম, ঝুমকা, জবাফুল ইত্যাদি। সুতার দিক দিয়ে জামদানি কাপড় ৩ প্রকারের হয়ে থাকে: ফুল কটন, হাফ সিল্ক ও ফুল সিল্ক। ঢাকা জেলার সোনারগাঁও, ধামরাই, তিতাবাড়ি, বাজিতপুর, জঙ্গলবাড়ি সহ অন্যান্য অঞ্চল মসলিন কাপড় উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল। সময়ের পরিক্রমায় একসময় মসলিন কাপড় বিলুপ্তির পথ ধরে, আর বাংলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে জামদানি। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্ত বাজারে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।